তারা ভর্তি হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, অনেকে সফলতা পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে আমরা আগরতলা, উদয়পুর এবং আমবাসাতে কোচিং সেন্টার আমরা করব, এবং এই যে কোচিং সেন্টারগুলো, সেই কোচিং সেন্টারগুলোতে কোচিং প্রদান করা হবে আমাদের সরকারের তরফ থেকে। এবং এই যে সিদ্ধান্তটা, তার যে গাইডলাইন ফর সেটিং আপ অফ ত্রিপুরা কম্পিটিটিভ এক্সামিনেশন কোচিং সেন্টার at Agartala, Udaipur and Ambassa to provide quality coaching for job aspirants preparing for different competitive examinations conducted by government agencies. আমি যে এজেন্সিগুলোর কথা বললাম, ইউপিএসসি, এসএসসি, আমাদের রেলওয়ে, ব্যাংকিং, এই যে এজেন্সিগুলো যারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরীক্ষা গ্রহণ করে, তাদেরকে আমরা কোচিং প্রদান করব ছাত্রছাত্রীদের। তারই একটা গাইডলাইন আমরা গত ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত হয়েছে। ছাত্রছাত্রীদের এলিজিবিলিটি কি থাকবে, কত পোস্ট আমাদের, আমরা কত ক্যাপাসিটি থাকবে, এবং কারা কারা তার জন্য বিবেচিত হবে। আমাদের পশ্চিম জেলায় যেমন আগরতলা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি যে নিউ বিল্ডিং, সেখানে কোচিং সেন্টার নিউ মানে আমাদের কাজ পঠন পাঠন কাজ করবে। আমবাসাতে হবে জিডিসি আমবাসা এট আমবাসা, ধলাই, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এট উদয়পুর, গোমতী, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। এই গন্ডাছড়া কলেজ না, এটা তো আমবাসাতে এট আমবাসা, ধলাই, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। কোর্সেস আমি বলছি, যেমন আগরতলাতে যেটা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি নিউ বিল্ডিং আগরতলাতে, এখানে কোর্স কি কি করানো হবে? সিভিল সার্ভিসেস এক্সামস কন্ডাক্টেড বাই দ্য ইউপিএসসি, অর্থাৎ আইএএস, আইপিএস, এই যে প্রোগ্রামগুলো, এগুলো কন্ডাক্ট করবে, এখানে পড়াশোনা করা হবে। ডিউরেশন অফ কোর্সেস কি? 12 মাস, মানে 1 বছর। আওয়ার্স অফ কোচিং ক্লাস পার উইক দ্যাট নিড টু বি টেকেন অ্যাটেন্ডেড 20 আওয়ার্স। আমাদের আওয়ার্স টোটাল মানে 20 ঘন্টার ক্লাস করা হবে। 12 মাসের কোচিং থাকবে। সিভিল সার্ভিসেস এক্সামস যাগুলো ইউপিএসসি কন্ডাক্ট করে থাকে, এই কন্ডাক্ট পরীক্ষাগুলো কোচিং বীরচন্দ্র আমাদের স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে সেখানে প্রদান করা হবে। আমাদের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুরে যেটা রয়েছে গোমতী জেলায়, সেখানে হবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, আরআরবিস মানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস, এই প্রোগ্রামগুলো। ডিউরেশন অফ কোর্সেস থাকবে 6 মাসের, এবং নাম্বার আওয়ার অফ ক্লাসেস যেটা হবে 24 আওয়ার্স ক্লাস পার উইক। আর আগেরটা যে 20 আওয়ার্স, এটাও পার উইক। আমাদের আমবাসাতে জিডিসি, আমি নামটা আপনাদের জেনে বলবো, জিডিসি আমবাসা যে ধলাই, এখানেও হবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আর আইবিপিএস। অর্থাৎ আমবাসা এবং উদয়পুরে আমাদের সিভিল সার্ভিস গুলো হবে না। যারা সিভিল সার্ভিস করতে চায় তাদের আগরতলায় এসে বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে করতে হবে, ইউপিএসসি কন্ডাক্ট করবে এগুলো। আর যারা স্টাফ সিলেকশন এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবং ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন আইবিপিএস যারা দিতে চায়, তাদেরকে আইদার উদয়পুরে অর আমবাসাতে সেখানে তাদেরকে গিয়ে ক্লাস করতে হবে। 6 মাসের কোর্স হবে, এবং আমাদের 24 ঘন্টা পার উইক সেখানে ক্লাস সম্পন্ন হবে। এই 3টে সেন্টারে আমাদের কোচিং সেখানে সম্পন্ন হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড টু সাবমিট উইথ অ্যাপ্লিকেশন, আমাদের যে ডকুমেন্টস লাগবে, the following are the scanned documents of the beneficiaries to be enclosed at the time of applying. কি লাগবে?
আমাদের 10th ক্লাসের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট অ্যাজ এজ প্রুফ, আমাদের 12 ক্লাসের মার্কশিট লাগবে, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন মার্কশিট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট পিআরটিসি লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি এসসি এসটি বা রিজার্ভেশনের আওতায় আসে, আধার কার্ড অফ দ্য বেনিফিশিয়ারি। এই পেপারস গুলো সেখানে প্রদান করতে হবে ডিউরিং অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন। আমাদের যে সিলেকশন হবে, আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য বেনিফিশিয়ারিজ, এটা হবে ত্রিপুরা রাজ্যের বেনিফিশিয়ারি হতে হবে, অর্থাৎ ক্যান্ডিডেট ত্রিপুরা রাজ্যের হতে হবে। আমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, কারণ আপনারা জানেন যে এই এক্সামগুলো দিতে গেলে মিনিমাম কোয়ালিফিকেশন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন। তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট থাকতে হবে, ত্রিপুরা রাজ্যের পিআরটিসি তার থাকতে হবে, মানে ইনহেবিটেন্ট অফ ত্রিপুরা হতে হবে, এবং একটা স্ক্রিনিং হবে সরকারের তরফ থেকে, এটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট পরিচালনা করবে। একটা স্ক্রিনিং হবে এবং সম্পূর্ণভাবে মেরিট বেসিস তাদেরকে প্রভিশন দেওয়া হবে, এবং প্রতিটা সেন্টারে আমাদের 100 জন করে সেখানে অ্যাসপিরেন্ট থাকতে পারবে। দ্য নাম্বার মে ইনক্রিজ অর ডিক্রিজ ডিপেন্ডিং আপন দ্য রিকোয়ারমেন্ট, কিন্তু সিদ্ধান্ত যেটা হয়েছে যে প্রতিটা সেন্টারে 100 জন করে আমাদের ক্যান্ডিডেট আমরা নেব, অর্থাৎ 3টা সেন্টারে 300, ইউপিএসসি যারা দেবে এই সেন্টারে 100 আগরতলা সেন্টারে, এবং উদয়পুর এবং আমবাসা সেন্টারেও 100 করে যারা স্টাফ সিলেকশন বা আইবিপিএস বা ব্যাংকিং যে পরীক্ষাগুলো দেবে তাদেরকে 100 করে সেখানে কোটা প্রতিটা সেন্টারে থাকবে। এটা এমন নয় যে এটা ফিক্সড, এটা বাড়তেও পারে, এটা কমতেও পারে। আর সম্পূর্ণভাবে যে আমাদের সিলেকশন সেটা সম্পূর্ণভাবে মেরিট বেসিস, রাজ্য সরকারের তরফ থেকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকালকের ক্যাবিনেট মিটিং এ। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কেন্দ্রীয় সরকারের যে সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল জাস্টিসের যে দপ্তর, যেটা রাজ্য সরকারের অধীন রয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ যে দপ্তর, সেখানে একটা নতুন স্কিম নারী আদালত। আমাদের রাজ্যে বা সারা দেশে এমনও জায়গা রয়েছে যখন নারীরা নির্যাতিত হয় অনেক সময় তারা কোর্টে যেতেও ভয় পায়, বা পঞ্চায়েতে বিচার চাইতে গিয়েও তারা ভয় পায়। মানে একটা সময় দেখা যায় যে নারীদের উপর যতই অত্যাচার হোক বিচারের বাণী নিরালে নিভৃতে কাঁদে। তার থেকে আমরা যে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, এবং আপনারা জানেন যে ওমেন এম্পাওয়ারমেন্টকে আরো শক্তিশালী করার জন্য 33% রিজার্ভেশন আমরা ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবং আমাদের রাজ্যেও 3 টিয়ার পঞ্চায়েত সিস্টেমে 50% অধীন আমাদের রিজার্ভেশন রয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে। তো সেই নারীদের উপর যদি অত্যাচার হয় বা নারীদের উপর যদি কোনো ধরনের আক্রমণ সংঘটিত হয়, তবে নারী আদালত নামে একটা নতুন স্কিম পাইলট প্রজেক্ট হিসাবে আমরা ঘোষণা করছি, এবং টু স্টার্ট উইথ শুরুয়াতটা আমরা করব রাজ্যের 10টা পঞ্চায়েতে। কোন কোন সেই পঞ্চায়েত? নর্থ ত্রিপুরাতে কদমতলা ব্লকের অধীন ফুলবাড়ি পঞ্চায়েত, ঊনকোটি জেলায় চণ্ডীপুর ব্লকের অধীন শ্রীরামপুর পঞ্চায়েত, খোয়াই জেলায় আমাদের খোয়াই আড়ি ব্লকের অধীন ওয়েস্ট সোনাতলা পঞ্চায়েত, পশ্চিম জেলায় বামুটিয়া আড়ি ব্লকের অধীন লেম্বুছড়া পঞ্চায়েত, সিপাহীজলা জেলায় নলছড়ে খেদাবাড়ি পঞ্চায়েত, গোমতী জেলায় টেপানিয়া আড়ি ব্লকের অধীন টেপানিয়া পঞ্চায়েত, সাউথ ত্রিপুরা জেলায় সাতচাঁদ ব্লকের অধীন বিবেকানন্দ পল্লী পঞ্চায়েত,
এবং ধলাই যেহেতু আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তাই ধলাই জেলায় আমাদের সালেমা আরডি ব্লক, দুর্গা চমুনি আরডি ব্লকের অধীন আমরা 3টা পঞ্চায়েত আমরা মানে সিদ্ধান্ত নিয়েছি। সিঙ্গানলা পঞ্চায়েত, হালাহালি পঞ্চায়েত, নর্থ হালাহালি পঞ্চায়েত, অর্থাৎ 10টা পঞ্চায়েতে এই যে নারী আদালত এজ এ কেস স্টাডি পাইলট প্রজেক্ট হিসেবে আমরা সূচনা করব। সেখানে একটা কমিটি থাকবে, ম্যাক্সিমাম 9 জন। ধরুন ফুলবাড়ি পঞ্চায়েত, ওই ফুলবাড়ি পঞ্চায়েতের মধ্যে সোশ্যাল এমিনেন্স, রিটায়ার্ড টিচার বা সেখানকার সোশ্যাল ওয়ার্কার, প্রমিনেন্ট কোনো সোশ্যাল সামাজিক ব্যক্তিত্ব বা সেখানকার সামাজিক বাইরে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রতিষ্ঠিত মানুষ সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে পারে, সেখানে তারা বিচার করবে। মানে নারী আদালত, যে নারী আক্রান্ত সে ওই পঞ্চায়েতে বিচার চাইবে, ওই যে বডিটা থাকবে 9 জনের ম্যাক্সিমাম, সে ওই বডিটা সেখানে বিচার করবে। আমাদের যেমন মহিলা কমিশন রয়েছে, মহিলা কমিশনের যিনি চেয়ারপারসন হন ওনারও অধীন মেম্বাররা রয়েছেন, ঠিক তেমনি পঞ্চায়েতেও নারী আদালত বলে ভারত সরকারের এটা একটা স্কিম। রাজ্য সরকারকেও বলা হয়েছে যে পাইলট প্রজেক্ট হিসাবে 10টা পঞ্চায়েতকে বাছার জন্য। আমি যে পঞ্চায়েতগুলোর নাম বললাম সারা রাজ্যের প্রতিটা জেলায় বিভিন্ন ব্লকের অধীন, সেই পঞ্চায়েতগুলোতে আমরা কেস স্টাডি হিসেবে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা সেই স্কিমটাকে শুভ সূচনা করব। এটা ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা সম্পূর্ণটাই মহিলাদের উপর যেন কোনো অত্যাচার সংগঠিত না হয় বা নারীদের উপর অত্যাচারকে যেন আমরা একদম জিরোর মধ্যে নিয়ে আসতে পারি, জিরো টলারেন্সে, সেই জিনিসটা করার জন্য এই নারী আদালত বলে মহিলাদের সশস্ত্রীকরণের জন্য এই স্কিম ভারত সরকার ঘোষণা করেছে এবং গতকাল ক্যাবিনেটে রাজ্য সরকারের তরফ থেকে এটা গ্রহণ করা হয়েছে। আগামী দিনে দপ্তরের তরফ থেকে আরো কি নোমেনক্লেচার বা মোডাস অপারেন্ডি থাকবে সেটা দপ্তরের থেকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বিচার প্রক্রিয়া এটা আমরা বলি যে গ্রামীণ সালিসি, যেটা আমরা বলি যে গ্রামীণ সালিসি সেটা সংগঠিত হবে। কারণ আমরা অনেক সময় কি দেখি যে পঞ্চায়েত ইজ এন ইলেক্টেড বডি রিপ্রেজেন্টেড বাই ফিউ লিডার্স ফ্রম এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি। তো এখানে স্বাভাবিকভাবেই সালিসি যখন হয় তখন অনেকে বলে যে বায়াসনেস রয়েছে। তাই ভারত সরকার এটা করেছে যে যারা থাকবে তারা পলিটিক্যাল রিপ্রেজেন্টেটিভও থাকতে পারে, কিন্তু প্রেফারেবলি সোশ্যাল এমিনেন্স, যারা জুডিশিয়াস, যারা নিউট্রালিটি বজায় রাখবে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যারা গ্রামের প্রতিষ্ঠিত মানুষ, যাদের বিরুদ্ধে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না যে তাকে কেন রাখা হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদেরকেই সেখানে রাখা হবে এই সালিসিতে, এবং তারা বিচার করবে যাতে করে এই জিনিসগুলো আদালত বা পুলিশি ব্যবস্থাপনার মধ্যে বেশি না গড়ায়। গ্রামীণ মানুষের একদিকে মহিলাদের, অনেক সময় মহিলারা যখন নির্যাতিত হয় পুলিশের কাছে জবানবন্দি করতে বা কোর্টে যেতে ওরা একটু লজ্জা বোধ করে। তো সেই জিনিসটাকে মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার এবং গতকালকে ক্যাবিনেট সেটাকে গ্রহণ করেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সাংবাদিক কোচিং সেন্টারগুলি কবে থেকে চালু হচ্ছে এবং এই সেশন থেকে আমাদের চালু হবে। আমাদের রেজাল্ট আউটের পর যখন সেশনটা শুরু হবে তখন থেকে চালু হবে। কোচিং সেন্টার নিয়ে আমাদের একটা প্রশ্ন আছে। আমাদের স্টেট গভর্নমেন্ট তো বাইরে যারা নাকি কোচিং নেয়, আমরা একটা টাকা দেয়, ওইগুলি কি চালু থাকবে? আর এই যে রাজনীতি হবে এইগুলি বহন করবে? যে স্কিম তো চালু আছে বা যেগুলো দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমানে যেটা গত বাজেটে হয়তো আপনাদের মনে আছে, গত বাজেটে অর্থমন্ত্রী সেটা ঘোষণা করেছিলেন, তো সেটাই আমরা বাস্তবায়নের জন্য 3টে কোচিং সেন্টার আমরা করলাম। দোজ হু আর ইন্টারেস্টেড, যে বাইরে না গিয়ে আমরা করতে চাই, আমরা সেখানে করব। কোচিং ফি লাগবে, একটা প্রসেস সেখানে থাকবে এবং বিনামূল্যে সেটা ইয়ে করা। উদয়পুরের আগরতলার যারা এসএসসি পরীক্ষা বা আরবি দেবে, আগরতলার স্টুডেন্ট করে সে কোচিং নেবে, তাহলে উদয়পুর যেতে হবে। উদয়পুর আমবাসা যারা প্রতিনিয়ত আন্দোলন করছে বেকার যুবকরা,
আছে ক্যাশ আর হচ্ছে পুলিশের একজনের পর আপনাদের জন্য কি কোনো রকমের কোনো রকম বিষয়ে আলোচনা হয়েছে ক্যাবিনেটে আপনাদের বের হতে পারে আরেকটা প্রশ্ন প্রতিদিন বিএনপি আগে আপনি বাংলাদেশের হাইকমিশনের সাথে আপনি কথা বলেছেন ত্রিপুরার যে রেল যোগাযোগটা এটা কবে নাগাদ কলকাতা থেকে বাংলাদেশের শুরু করা কবে থেকে শুরু হবে এরকম কোনো প্রশ্ন আছে? দেখুন, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার গতকাল আমার অফিসে এসেছিলেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন, এবং এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার বলতে পারেন। বিভিন্ন বিষয় আলোচনায় উঠে এসছে এবং আমরা যেমন আশাবাদী, উনিও আশাবাদী। উনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি ত্রিপুরা রাজ্যে। পরিষ্কার ভাষায় উনি আশা ব্যক্ত করেছেন যে আগামী দিনে আমাদের ভারত বাংলার যে মৈত্রী, ভারত সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা যেটা চাইছি যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করতে, ব্যবসা বাণিজ্য সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে উনিও সেই জিনিসটাতেই জোর দিয়েছেন। রেলের বিষয়টা দু দেশের সরকারের উপর নির্ভর করবে। মাত্র সরকার গঠন হয়েছে, বিগত 4-5 দিন আগে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও হয়েছে। তো স্বাভাবিকভাবেই সরকারের এখন প্রায়োরিটি থাকবে যে বিগত সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেটাকে ত্বরান্বিত করা, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং ভারতবর্ষের সরকারও আমরা সেই জিনিসটাই চাইছি। তো স্বাভাবিকভাবেই সময়ের উপর আমাদের নির্ভর করতে হবে। আমরা আশাবাদী যে নতুন সরকার বাংলাদেশের ভারত সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাজ করবে এবং দু দেশের সম্পর্ক যেটা বিগত দিনে ছিল একটা ব্যবসা বাণিজ্য, বৈদেশিক পররাষ্ট্র নীতি, সমস্ত দিক থেকে সেই দিক থেকেই আমরা পুনরায় ফিরে যেতে পারবো বা তার থেকে আরো ভালো হবে, বেটার হবে। আপনার যে প্রথম প্রশ্নটা টেট এবং স্পেশাল এক্সিকিউটিভ, সেটা সঠিক সময়ে, এটা আমার এখতিয়ারে নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর এখতিয়ারে রয়েছেন। এবং আমরা চাই যে প্রতিটা চাকরি যে আমরা প্রদান করব সেটা যেন সুরক্ষিত থাকে, প্রোটেক্টেড থাকে। ভবিষ্যতে যেন কোনো আইনি গেরাকলের মধ্যে কোনো চাকরিজীবীকে পড়তে না হয়। ত্রিপুরা রাজ্যে বিগত দিনে আমরা দেখেছি 10,323, বিগত দিনে আমরা দেখেছি অনেক কেস হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এতে করে যারা জব সিকার, যারা অ্যাসপারেন্ট, তাদের তো কোনো ভুল ছিল না বা দোষ ছিল না, সরকারের দোষ ছিল বিগত দিনে, বিগত সরকারের সময়। তাই সেই জিনিসগুলো যেন পুনরাবৃত্তি না হয়। আইনি যে দিকগুলো রয়েছে, টেকনিক্যাল যে ফ্লস রয়েছে, সেগুলো দূর করে আমরা চাকরি প্রদান বিগত দিনে করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন এইগুলিও যেন আইনি যে দিকগুলো সেগুলো নজর রেখে যেন আমরা প্রদান করতে পারি। তো যখন আমরা চাকরি প্রদান করব, এই চাকরিগুলো যেন কোনো সময় হারাতে না হয়, খোয়াতে না হয় এই জব সিকারদেরকে, অ্যাসপিরেন্টদেরকে, সেগুলো মাথায় রেখেই প্রদান করা হবে। ত্রিপুরাতে যে কোচিং সেন্টার চালু করা হচ্ছে, এটা কি প্রথমবার হচ্ছে এরকম ব্যবস্থাপনাটা মানে সরকারি উদ্যোগে? এবং আরেকটা প্রশ্ন হচ্ছে যে গ্রামীণ স্তরে মহিলাদের সংক্রান্ত যে কমিটি, এটা এই বডিটা কিভাবে তৈরি করা হবে, মানে এখানে মহিলাদের অংশগ্রহণ কেমন থাকবে? এটা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে জাস্ট গতকাল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন একটা নোমেনক্লেচার তারা তৈরি করবে, কিভাবে তারা সেটা তৈরি করবে আপনার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে সেটা পরিষ্কার করবে যখন এটা ইমপ্লিমেন্টেশন হবে। আর কোচিং সেন্টার যেটা, এটা তো আমাদের প্রথমবার, গতবার বাজেটে আমাদের ঘোষণা ছিল যে আমরা করব এই অর্থবৎসরে। অর্থবৎসর এখনো শেষ হয়নি, চলছে। এই অর্থবৎসর থেকে এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং আমি মনে করি যে ত্রিপুরা রাজ্যের একটা বিশাল সংখ্যার ছেলে মেয়েরা কোটাতে যায় বা বাইরে পড়াশোনা করছে এই অল ইন্ডিয়া বেসিস সার্ভিসের চাকরিগুলো পাওয়ার জন্য, তাদের জন্য যারা ফিনান্সিয়ালি একটু ব্যাকওয়ার্ড ক্লাসে রয়েছে তাদের জন্য অনেকটাই সুবিধা হবে। বাজেট সেশন কবে থেকে শুরু হচ্ছে? মোস্ট প্রবাবলি মার্চ মাসে, মোস্ট প্রবাবলি, যেটা এখনো বিএসসি বসেনি, আমি অফ দ্য রেকর্ড বলছি, মোস্ট প্রবাবলি সেকেন্ড উইক অফ মার্চ। হ্যাঁ, এটা এসওপি কি হবে তারা, হ্যাঁ, এটা হায়ার এডুকেশন দপ্তর থেকে করছে, হায়ার এডুকেশন দপ্তর। একটা বিষয় আমি বলে দিই। আপনি বললেন যে কে উত্তীর্ণ বা স্পেশাল এক্সিকিউটিভ যারা আছে, বারংবার তারা একটাই কথা বলছে, ঠিক আছে আপনি যেটা বললেন যেটাও আমরা শুনলাম, এরা বলছে যে আমাদের তো বয়স উত্তীর্ণ হয়ে গেছে। আমরাও দেখেছি যখন খবর করতে যাই তখন এরা বয়স উত্তীর্ণ হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে আমরা বয়স উত্তীর্ণ হলে তো আর চাকরি হবে না, তাহলে আমরা অন্যদিকেও অন্যদিকে ট্রাই করবো। তারা বারংবার এইটা সংবাদ মাধ্যমে বলেছে। দেখুন, আমি আগেই বলেছি এটা আমার দপ্তরের এখতিয়ার নয়। আমি আজকে ক্যাবিনেট ব্রিফিং এর জন্য এসেছি, ঠিক আছে?
আর এই বিষয় নিয়ে এডুকেশন দপ্তর ভালো বলতে পারবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর এখতিয়ারভুক্ত রয়েছে এই বিষয়গুলো। তারপর আমি বলছি যে সমস্ত জিনিসই আমাদের সরকার যখন চাকরি প্রদান করবে, তারা আইনি সমস্ত বিষয় দেখে পুঙ্খানুপুঙ্খভাবে চাকরি প্রদান করবে, এবং প্রতিটি ক্ষেত্রে টেট বলুন, স্পেশাল এক্সিকিউটিভ বলুন, টিপিএসসি বলুন, কোনো অবস্থাতে যেন চাকরি খোয়াতে না হয়, কেস যেন না হয়, সেই বিষয়গুলো দেখে চাকরি প্রদান করছে। নিশ্চয়ই জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো নিরসনের জন্য চেষ্টা চলছে। এখন বয়স তো দেখুন কারোর জন্য আটকে থাকবে না, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। বয়স কারোর জন্য আটকে থাকবে না। আবার আমাদের সিস্টেমে আমাদের চাকরির যে বয়স সীমা, সে বয়স সীমা একটা ধার্য করতে রাখা হয়েছে। জেনারেলের জন্য 40, SC ST-দের জন্য 45। তো সেই জিনিসটা মাথায় রাখতে হবে। সমস্ত কিছু বিচার করি সরকার সিদ্ধান্ত নেবে, দপ্তর সিদ্ধান্ত নেবে। বোর্ডের সঙ্গে আগরতলা ইন্টারসিটি ট্রেন নিয়ে পরিকল্পনা বাজেলা আগামী মাসে কি বাড়তে পারে, সেটা ইন্টারসিটি ট্রেন কানেকশন আমরা দাবি করেছি মাননীয় রেলমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীও বলেছেন, আমিও পরিবহন মন্ত্রী হিসেবে রেল দপ্তরের সঙ্গে আলোচনা করেছি, মন্ত্রীর সঙ্গে চিঠি দিয়েছি। এগুলো সিদ্ধান্ত গ্রহণ হবে নিশ্চয়ই, কারণ বিগত দিনে এমন এমন সিদ্ধান্ত রেল দপ্তর গ্রহণ করেছে ভারত সরকারের, যেগুলো আমরা কখনো আশাও করতে পারিনি। আমরা না চাইতেও অনেক কিছু সিদ্ধান্ত তারা প্রদান করেছে। তো আমরা আশা করব যে আগামী দিনে আমাদের যে দাবি সেগুলোকে মান্যতা দিয়ে রেল দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করবে। এই রুটে বন্দে ভারতের কোনো ডেভেলপমেন্ট আছে? অ্যাকচুয়ালি ত্রিপুরার যে জিওগ্রাফিক্যাল লোকেশন এবং বন্দে ভারতের যে আপনাদের যে স্পিড, সেটা ত্রিপুরার সয়েল কন্ডিশন, সার্ভের উপর সেটা ডিপেন্ড করবে। তো আমাকে ভার্বেলি যেটা রেলমন্ত্রী বলেছিলেন একবার ডিসকাশনের সময়, যে ত্রিপুরার যে সয়েল কন্ডিশন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সয়েল কন্ডিশনের মতো নয়, আর বন্দে ভারতের যে স্পিড সেটা অত্যধিক বেশি। তো আগামী দিনে একটা প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রীও পেশ করেছেন, তো ওদের কনসিডারেশনে রয়েছে। আমরা আশা করি আগামী দিনে বন্দে ভারত হয়তো বা ত্রিপুরা থেকে আমরা চালু করতে পারবো। কিন্তু ওই কিছুদিন আগে যেহেতু ফরেস্ট এরিয়া দিয়ে আমাদের যেতে হয়, একটা হাতির মৃত্যু ঘটনা ঘটেছিল, তো অটোমেটিক্যালি রেল দপ্তরের উপর একটা সেখানে কেস মানে ঠুকে দেওয়া হয়েছিল ফরেস্ট দপ্তর থেকে। তো সেই জিনিসগুলো রেল দপ্তরের মাথায় রয়েছে, চিন্তাধীন রয়েছে। সমস্ত কিছু বিচার করেই তারা আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করবে। তো মাননীয় মুখ্যমন্ত্রীও এই মাননীয় রেল মন্ত্রকের কাছে, রেলমন্ত্রীর সঙ্গে দিল্লিতে কথা বলেছেন বন্দে ভারত নিয়ে। আমিও কথা বলেছি বন্দে ভারত নিয়ে, যাতে আগামী দিনে চালু করা যায়। তো আমরা আশাবাদী যে সেদিন দূর নয় যে ত্রিপুরা রাজ্য থেকে, আগরতলা থেকে বন্দে ভারতের ফ্যাসিলিটি বা পরিষেবা রাজ্যের মানুষ গ্রহণ করতে পারে। সয়েল কন্ডিশনে বন্দে ভারত কি না না, সেটা না, সার্ভে। আমি এটা বলেছি যে তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেগেটিভ বলেন যে সয়েল কন্ডিশন নট কন্ডিউসিভ অর অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্রোপ্রিয়েট, এটা বলেন। বলেছে যে সয়েল কন্ডিশনটা টেস্ট করতে হবে, তার জন্য সার্ভে হবে। বন্দে ভারতের স্পিড সমস্ত কিছু আমাদের মানে যে ফরেস্টের উপর দিয়ে যাচ্ছে, হাতির বিভিন্ন সমস্যা রয়েছে, ফরেস্টের বিভিন্ন সমস্যা রয়েছে, সমস্ত কিছুগুলো তারা একটা সার্ভে করে, সার্ভে করে তারপরে সেই সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। সার্ভে হয়ে তারপর সেটা, কারণ প্রতিটা রেল ট্র্যাক যখন আমি আপনাকে বলি, যেমন সাবরুম পর্যন্ত রেল সার্ভিস পরিষেবা আমাদের রয়ে গেছে, বিগত দিনে ছিল না। এই যে সাবরুম পর্যন্ত যে গেছে, সেটা আগে সার্ভে হবে। আমাদের ডাবল লেন, যে আমরা চাইছি না যে আমাদের ডাবল লেন করা হোক, এখন তো সিঙ্গেল না, আমরা চাইছি ডাবল হবে, তারও সার্ভে কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। তো সমস্ত কাজ যখন হবে, তার আগে আমরা যেমন ডিপিআর করি, প্রজেক্ট করার আগে তো ডিপিআর করতে হয়, কনসেপ্ট নোট দিতে হয়, তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আসবে, তারপর স্যাংশন আসবে, তারপর আপনি টেন্ডার করবেন, কাজ শুরু হবে। তো এই জিনিসটা আগে সার্ভে করতে হবে। এবার সার্ভের রেজাল্ট কি আসবে তার উপর ডিপেন্ড করবে যে কবে হবে, কিভাবে হবে, কখন হবে, সেই জিনিসগুলো সার্ভে করতে হবে। সেটা বন্দে ভারত শুরু চাইলেই তো শুরু করা যাবে না, সার্ভে করে তারপর না। মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে তদবির করেছেন, আমিও করেছি। আমাদেরকে বলেছেন, রেল মন্ত্রক থেকে বলা হয়েছে যে এটা এখন যে প্রসেসগুলো রয়েছে পাইপলাইনে, সেগুলো করার পর বন্দে ভারত আমরা, কারণ বন্দে ভারত হচ্ছে মানে হাই স্পিড যেটা, মানে তো তার জন্য অবশ্যই সার্ভে প্রয়োজন, যে সার্ভে করার পরই আমরা করব। কিন্তু সার্ভের জন্য এখনো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্লিয়ারেন্স দেয়নি। যখন দেবে নিশ্চয়ই আপনারা
এগুলি শেষ করে তারপর করবো। আচ্ছা, আপনি রেলমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন আরো কয়েকটা জায়গায় রেল কানেক্টিভিটি করেছেন। না, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসে আপনারা জানবেন, ফার্স্ট অফ অল তো আপনাদের মাধ্যমে আমরা জানাবো। আপনি কিছুদিন আগে এয়ারপোর্ট অথরিটি অফিসিয়াল তাদের সঙ্গে দেখা করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে তারা কৈলাসহরের যে এয়ারপোর্ট আগামী কতদিন ধরে নিতে পারে সেটা হোপফুলি যে রাজ্যবাসী দেখুন, স্ট্র্যাটেজিক্যালি কৈলাসহর এয়ারপোর্ট আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি, এবং মাননীয় মুখ্যমন্ত্রীও দিল্লিতে কথা বলেছেন, আমিও কথা বলেছি, ইতিমধ্যে দুবার সার্ভের জন্য টিমও এসছে, তারা করেছে। এখন আমাদেরকে যেটা বলা হচ্ছে যে 19 সিটারের বিমান পরিষেবা চালু করার জন্য 19 সিটার। আবার সিভিল এভিয়েশনের যারা এয়ারপোর্ট অথরিটির আধিকারিক ছিলেন, ওনারা বলছেন যে এই 19 সিটার এখন প্লেন ভারতবর্ষ থেকে এই ছোট প্লেনগুলো এখন মানে খুব কমই চলে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো হয়ে গেছে, যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বিভিন্ন সময়। তাই ওনারা জোর দিচ্ছেন যে যাতে এখানে আমাদের এয়ারবাস বা বোয়িং এখানে যেন ল্যান্ড করতে পারে। তো তার জন্য ল্যান্ড অ্যাকুইজিশনের দরকার রয়েছে। বর্তমানে যা পরিধি রয়েছে সেই পরিধি সাফিসিয়েন্ট না আমাদের এয়ারবাস বা বোয়িংকে এখানে ল্যান্ড করার জন্য বা টেক অফ বা ল্যান্ডিং এর জন্য। তাই ল্যান্ড অ্যাকুইজিশনের প্রয়োজন রয়েছে, এবং তাতে হিউজ টাকার দরকার, প্রায় 500 কোটি টাকার উপর দরকার। তো মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনারা মিট করেছেন, নর্থ ইস্টার্ন রিজনের যিনি ডাইরেক্টর এসেছিলেন, আমাদের এয়ারপোর্ট অথরিটি অফ যে আগরতলা ওনার ডাইরেক্টর ছিলেন, এবং প্রাক্তন ডাইরেক্টর যিনি বর্তমানে দিল্লির সফদরজংয়ে রয়েছেন কেসি মিনা, উনিও উপস্থিত ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন, এবং উনি যে গাইডলাইন দিয়েছেন সেই গাইডলাইনের উপর ওনারা কাজ করবেন, কাজ করে একটা রিপোর্ট দেবেন। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লির সঙ্গে ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন এবং কৈলাসহর এয়ারপোর্ট নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। ধন্যবাদ।